দুটি করে পাঠ্যপুস্তক ভৌতবিজ্ঞান এবং ইতিহাস তুলে দেওয়া হচ্ছে। এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্মাননীয় শ্যামল বেরা মহাশয়। এরপর পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব বিদ্যালয়ের সম্মাননীয় শিক্ষিকা অমিতা নন্দীগ্রামী মহাশয়া, আমাদের সকলের প্রিয় দিদি অমিতা দি এখন পুরস্কারগুলো তুলে দেবেন। এরপর আসবেন সম্মাননীয় সঙ্গীতা কর্মকার মহাশয়া, পুরস্কারগুলো তুলে দেবেন। এরপর আমি দেখে নেব সম্মাননীয় টিয়া বেরা মহাশয়াকে পুরস্কারগুলো তুলে দেবেন। দুঃখিত, ভুল সংশোধন করে নিলাম। এরপর আছেন সম্মাননীয় শিক্ষিকা পূর্ণিমা বাগ মহাশয়, পুরস্কারগুলো তুলে দেবেন। এরপর আমি ডেকে নেব বিদ্যালয়ের সম্মাননীয় শিক্ষিকা সুমনা ঘোষ মহাশয়কে। এরপর আমাদের স্কুলের ছেলে মেয়েদের হাতে বই তুলে দিচ্ছেন আমাদের স্কুলের সম্মানীয় শিক্ষক শুভেন্দু রয় মহাশয়। এরপর আমরা দেখে নেব আমাদের স্কুলের আরও একজন অন্যতম শিক্ষক সম্মানীয় সমীর কুমার রায় মহাশয়কে। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। অনুরোধ করব ছেলে মেয়েদের হাতে বই তুলে দেওয়ার জন্য। এরপর আমরা অনুরোধ করব সম্মানীয় অর্চনা ম্যাডাম মহাশয়াকে, আপনি একটু মঞ্চে আসবেন। ছেলে মেয়েদের হাতে বই তাকে নতুন দিশারি দেখা, আলোর সন্ধানে আমাদের এগিয়ে নিয়ে যায়। এরপর আমরা মঞ্চে ডেকে নেব আমাদের স্কুলেরই অন্যতম এবং আমাদের সকলেরই প্রিয় আরতি দিদিকে। অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। উপহার তুলে দিচ্ছে আমাদের স্কুলের সকলের আদরের প্রিয় এবং সম্মানীয় আরতি দিদি। এরপর আমরা অনুরোধ করব আমাদের স্কুলের অন্যতম ম্যাডাম পূজা নন্দী মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য। ছেলে মেয়েদের হাতে বই আর জ্ঞানের চাবিকাঠি তুলে দেওয়ার জন্য সকলকে। এরপর আমি অনুরোধ করব আমাদের স্কুলের সম্মানীয় শিক্ষক সুনীল কুমার রায় মহাশয়কে ছেলে মেয়েদের হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে দুষ্ট ছাত্রছাত্রীদের হাতে। এরপর আমি অনুরোধ করব সম্মানীয় অমিতা ম্যাডামকে
অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন রইল। নতুন যে সকল কচিকাচারা তারা আজ এক জ্ঞানের আলো আশীর্বাদ সঙ্গে নিয়ে গেলে আশা করব তোমাদের এই পদক্ষেপ আগামী দিনে স্কুলের ক্ষেত্রে, বাস্তবের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে নিশ্চয়ই প্রতিফলন দেখাবে। এখন বই তুলে দিচ্ছেন আমাদের স্কুলের অন্যতম শিক্ষিকা পূর্ণিমা ম্যাডাম মহাশয়। শুভেন্দু রায়বাবু, আপনি যদি কাছাকাছি কোথাও থাকেন একটু মঞ্চে চলে আসবেন। দশম শ্রেণীর যে সকল এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, তোমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে, ছোটাছুটি না করে তোমরা অংশগ্রহণ করবে। তোমরা আসনে এসে বসবে, কারণ এই মুহূর্তে আমাদের মঞ্চে আসবেন আরামবাগের ভগবান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনোজিৎ মুখার্জি। তাই সকল ছাত্রছাত্রীর কাছে আমি অনুরোধ করছি, তোমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য, তোমাদের আচরণ কোনোভাবেই কোনো ত্রুটি ধরা পড়ুক এটা যেন না হয়। তোমরা অন্তত কিছুক্ষণের জন্য হলো এই আসনে বসো। তোমরা যারা ছোটাছুটি করছো, আর যে সকল স্বেচ্ছাসেবিকাদের হাতে পুষ্প রয়েছে, তোমরা অবশ্যই সেই পুষ্পকে ডাক্তারবাবুর প্রবেশকালে সেই পুষ্প ছড়িয়ে সম্বর্ধনা জানাবে। তাকে আমরা যথাযথ মর্যাদায় মঞ্চে নিয়ে যাব। তিনি আসছেন, এখনই এসে যাবেন। আমি অনুরোধ করছি ছাত্রদের যারা লাফালাফি করছে, তোমরা আসন পাতা রয়েছে, বসো। আপনাদের কাজ চলছে, চলুন। অসংখ্য ধন্যবাদ বলাবাবুকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আশা করি তোমরা মন দিয়ে তাই অনুধাবন করেছো। এখন আমরা মূল অনুষ্ঠানে আবার ফিরে আসছি। চলছে এখন বঙ্গসুন্দরিকার পুরস্কার পর্ব। এই পুরস্কার পর্বে অত্যন্ত আমাদের স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি সুতোর মহাশয়কে, যার উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের হাতে এখন বই তুলে দেওয়া হচ্ছে। এখন মঞ্চে অর্চিতা মোদক, তার হাতে বই তুলে দেবেন আমাদের স্কুলের অন্যতম সম্মানীয় শিক্ষক সদ্য সমীর কুমার রায় মহাশয়। ওনাকে অনুরোধ করব এরপর অনুরোধ করব আমাদের স্কুলের পরিচালক সমিতি সম্মানীয় সভাপতি মহাশয় অজয় বাবুকে ছেলেমেয়েদের হাতে বই তুলে দেওয়ার জন্য। মঞ্চে এখন অন্বেষাবেরা। এরপর অনুরোধ করব প্রতিভা মাইতিকে, এবং তার হাতে উপহার তুলে দিচ্ছেন আমাদের স্কুলের পরিচালনা সমিতির অন্যতম সদস্য সম্মানীয় বিপন কৌবাল মহাশয়। এরপর মঞ্চে ডেকে নেব শুভশ্রী সামন্তকে, তার হাতে উপহার তুলে দিচ্ছেন আমাদের স্কুলের সম্মানীয় প্রাক্তন শিক্ষক পরেশ বাবুকে। ওনাকে অনুরোধ করব শুভশ্রীর হাতে বই তুলে দেওয়ার জন্য। এরপর অনুরোধ করব এই পুরস্কারের যিনি মূল কারিগর, এই পুরস্কারগুলি বা উপহারগুলি বা বইগুলি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য সেই সম্মানীয় সুতনু বাবুকে অনুরোধ করব সুজিতার হাতে বই তুলে দেওয়ার জন্য। ওনাকে স্কুলের পক্ষ থেকে, ভান্নাভরি গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার এই প্রয়াস আমাদের মনের মণিকথায় চিরকাল গেঁথে থাকবে। এরপর আমরা অনুরোধ করব শ্রেয়সীকে মঞ্চে আসার জন্য। তার হাতে বই তুলে দিচ্ছেন আমাদের স্কুলের অন্যতম সম্মানীয় শিক্ষিকা পূর্ণিমা ম্যাডাম মহাশয়। এরপর অনুরোধ করব
অমিতা ম্যাডামকে, সম্মানীয় অমিতা ম্যাডামকে পিয়াসের হাতে ভবসুন্দরী দাগ উপহার তুলে দেওয়ার জন্য। এরপর অনুরোধ করব আমাদের স্কুলের অন্যতম সম্মানীয় শিক্ষিকা সুমনা ম্যাডামকে প্রীতির হাতে প্রীতি সামন্ত ওর হাতে ভবসুন্দরী দাগ উপহার তুলে দেওয়ার জন্য কিছু বই দেবী। এরপর শীতলবাবুকে অনুরোধ করব, সম্মানীয় শীতলবাবুকে প্রিয়ার হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য এবং যারা রয়েছে ওদের হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য। এখন সায়ন অধিকারী ওর হাতে বই তুলে দিচ্ছেন আমাদের স্কুলের সম্মানীয় শিক্ষক শীতলবাবু। এরপর শীতলবাবু বই তুলে দিচ্ছেন ভবসুন্দরী দাগ উপহার আমাদের স্কুলের ছেলে মেয়েদের হাতে, ওদের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন। এরপর ভবসুন্দরী দাগে উপহার তুলে দিচ্ছেন সম্মানীয় শীতলবাবু রিয়া আলোর হাতে। অত্যন্ত ধন্যবাদ সকল শিক্ষিকা, শিক্ষক এবং সর্বোপরি ধন্যবাদ জানাই সম্মানীয় সুতনিবাল মহাশয়কে, যার মানবিক প্রয়াসে বিগত বেশ কয়েকটি বছর ধরেই এই ভবসুন্দরী দাগ পুরস্কার তুলে দেওয়া হয় দুস্থ ছাত্রছাত্রীদের হাতে। ভবসুন্দরী দাগ এছাড়াও আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই আনুমানিক প্রায় ৩,০০০ টাকা মূল্যের কিছু বই আমাদের ভান্নাগুড়ি হাই স্কুলের গ্রন্থাগারে দান করছেন সম্মানীয় সুতনিবাল মহাশয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদেরকে জানাবো একটা জোরে হাততালি দেওয়ার জন্য ওনার এই মহৎ উদ্যোগ, মহৎ প্রয়াস এবং এই মহৎ ভাবনার জন্য। কিছু ভাষা হয়তো ধন্যবাদ জ্ঞাপন আমরা করি, কিন্তু মনের মনিকথায় যে দাগ কেটে যায় সে দাগ বলবার নয়। অসংখ্য ধন্যবাদ। আমি এখানে যেনারা প্রেজেন্ট আছেন এবং তাদের মধ্যে সভাপতি বা অন্যান্য যারা রেসপেক্টেড পার্সন অ্যান্ড ছোটো যারা সব আছে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানালাম। জানি এবার ছেলে আর যারা সব সুখে থাকো
হ্যালো
তন্ময়বাবু খুঁজছেন। বিজয় সাঁতরা বাবু, আপনাকে তন্ময়বাবু খুঁজছেন। একসাথে আমরা বরণ করে নিচ্ছি আরেক বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় দেবাশিস রায় মহাশয়কে। শ্রদ্ধেয় দেবাশিস রায়, তাকেও আমরা বরণ করে নিলাম, বিশিষ্ট সমাজসেবী। এরপর সঙ্গীত পরিবেশন করবে অন্বেষা বেরা, তারপর আমরা শুনে নেব মূল্যবান বক্তব্য। এই স্তর অবধি তিনি বললেন যে কয়েকটা জিনিস, যেমন এই নাচ গান ছবি আঁকা এইসব থেকে শুরু করে তাদের একটা কাজ করতে হবে ওই গোয়ালপাড়া, শান্তিনিকেতনের পাশে গোয়ালপাড়ার গ্রামে, সেখানে যেতে হবে, মানুষকে দেখতে হবে, মানুষকে চিনতে হবে, সমাজকে জানতে হবে। এটাও তাদের পাঠ্যসূচির একটা অংশ। আজকে আমরা হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড নানা কথা বলি, কিন্তু রবীন্দ্রনাথ যে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন আগেকার দিনে সেটাকে বলা হতো গুরুকুল প্রথা।
আপনারা অনেকেই জানেন, এই গুরুকুল প্রথার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সে জীবন দিয়ে, তার জীবন দিয়ে সে শিক্ষাটা পায়। এখন কিন্তু জীবন দিয়ে নয়, আমরা ছেলে মেয়েদের ওই রোবট তৈরি করছি, যে রোবট অনেক কিছু মুখস্থ করবে, মুখস্থ করে তারপরে সে একটা যাই হোক একটা কিছু হবে, হয় ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার। এখন তো কোথায় কোথায় প্রথমে ডাক্তার হতে হবে, ডাক্তার না হলে যেন জীবনটা বৃথা হয়ে যাবে। কিন্তু শিল্পী হতে হবে, সাহিত্যিক হতে হবে, বা অন্য কিছু হতে হবে, এগুলো নিয়ে আমরা ভাবি না। সেটা আপনারা অনেকেই জানেন যে স্বামীজি বারবার বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের যে স্বাভাবিক মনুষ্যত্বের পথে তাকে তৈরি করা, এইটার নাম শিক্ষা। এই রোবট তৈরি নয়। রবীন্দ্রনাথের তোতা কাহিনীও তাই বলে যে রোবট তৈরি নয়, পুঁথি মুখস্থ করে গিলে গিলে শেষ পর্যন্ত পাখিটার অপমৃত্যু ঘটল। আমাদের হয়তো অনেক কিছু হলো, টাকা তৈরির মেশিন হলো ছেলে কিংবা মেয়েটা, কিন্তু আমরা কখনো নিজেকে প্রশ্ন করি না ছেলেটা বা মেয়েটা মানুষ হয়েছে তো। এ প্রশ্ন আমরা করি না, করলেও মঞ্চে করি, যখন বক্তৃতা দিই তখন আমরা বলি, কিন্তু বাড়ি গিয়ে দিনের শেষে নিজেকে প্রশ্ন করি না। আমার বক্তব্য, আমাদের এগুলো নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে যে এই ছেলে মেয়েগুলো যেন সেরকম হয়। আর এই বিশ্বভারতী প্রসঙ্গে আরেকটা কথা বলি। অমর্ত্য সেন, যিনি ক্ষুধা এবং মন্বন্তর এটা নিয়ে কাজ করে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন, তিনি বিশ্বজয় করলেন, সেই মানুষটি তার লিখেছেন যে আমরা ছোটোবেলায় গোহালপাড়ায় সাঁওতালদের বাড়িতে যেতাম, আর সেই ছাত্রাবস্থায় আমার মনের মধ্যে বীজটা অঙ্কুরিত হয়েছিল যে দারিদ্র, ক্ষুধা কি জিনিস। ওই যে ছোটোবেলায় সেই দেখেছেন অমর্ত্য সেন, তিনি বড় হয়ে বিশ্ববরেণ্য হলেন শুধু ওই কারণটাই। সত্যজিৎ রায়, তার পিতা সুকুমার রায় যখন মারা গেলেন, তারপরে সে শান্তিনিকেতনে তাকে পাঠানো হলো, তার মা সুপ্রভাতে তাকে পাঠালেন। তিনি আসবার সময়, আবার যখন তিনি শান্তিনিকেতন ছেড়ে চলে আসছেন, রবীন্দ্রনাথের কাছে গেছে, খাতাটা বাড়িয়ে দিয়েছে যে আমাকে একটু কিছু আশীর্বাণী লিখে দিন। বাচ্চা ছেলে সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ সেই বিখ্যাত কবিতা, আমার এখন ঠিক অতটা মনে থাকবে না, যে আমি সারা পৃথিবী, সারা দেশ, পাহাড়, অরণ্য সব দেখেছি, কিন্তু দেখি নাই শুধু ঘরের পাশে ঘাসের উপর একটি শিশির বিন্দু। তার কথাটা কীভাবে ফলে গেল সত্যজিতের জীবনে, যে সত্যজিৎ কোনো বড় বড় জিনিস নিয়ে সিনেমা করেননি, তিনি চলচ্চিত্রগুলো করেছেন অত্যন্ত সাধারণ জিনিস নিয়ে, অশনি সংকেত, দুর্ভিক্ষ, ক্ষুধা, দারিদ্র্য, সেখান থেকে শুরু করে তিনি আমাদের কুসংস্কার, দেবীর চলচ্চিত্র আপনারা অনেকেই জানেন, দেখেছেন, এরকম আরও বহু জিনিস তিনি সৃষ্টি করলেন, বিশ্বের দরবারে হইচই পড়ে গেল। তা ওই যে উনি একটি শিশির বিন্দু, ওই যে রবীন্দ্রনাথের কাছে যে পেয়েছিলেন একটুখানি শিক্ষা, তার ফল আজ কোথায় গিয়ে দাঁড়ালো। তেমনি আমার মনে হয় যে এই যে আমাদের ছেলেগুলো কলকল করছে, ছেলে মেয়েগুলো, ওদের এই অভ্যাস যে সে এটা করবে, সে এটা ভাববে, শুধু প্রচুর পড়াশুনো করে আমার ছেলেকে ফার্স্ট হতেই হবে, বাড়িতে সাংবাদিক আসবে, আলো ঝলমল করবে, ব্যাস এই আমাদের উদ্দেশ্য, শেষ। তারপরে ওই যাদবপুর ইউনিভার্সিটির মতন গিয়ে সেখানে ওই ছেলেটা র্যাগিংয়ের জন্য অকালে প্রাণটা ঝরে যাবে। আমার সবার কাছে মায়েরা আছেন, বাবারা আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, সবার কাছে আমার বলার উদ্দেশ্য
যে এগুলো সবগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, ছেলেগুলোকে মেয়েগুলোকে তৈরি করতে হবে সেইভাবে যাতে সে হঠাৎ গিয়ে কোথাও গিয়ে এইভাবে সে খেই হারিয়ে ফেলে তার জীবনটাকে না হারিয়ে ফেলে। এটা আমাদের ভাবতে হবে। আমরা শুধু চাই ছেলে আমার ফার্স্ট হোক, ছেলে আমার অমুক হোক তমুক হোক। অমর্ত্য সেন যথার্থই বলেছেন যে কান্ট্রি অফ ফার্স্ট বয়েস। আমরা ছাত্রদের কতটা ভাবাতে পারলাম, কতটা সে বড় হয়ে জ্ঞানটা নিতে পারবে, সেই জ্ঞানটা নিয়ে সে বিশ্বের দরবারে ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করাবে, আর কতটা সে ফার্স্ট বয় হবে এই নিয়েই আমরা ব্যস্ত থাকি। এটাও আমাদের সবাইকে নজর দিতে হবে। আমি আমার যা মনে হয়, দেখুন আমি সাজিয়ে গুছিয়ে ভালো ভালো উদ্ধৃতি দিয়ে আমি বক্তৃতা দিতে পারি না। আমি এই যেটুকু জানি তারই মধ্যে যেটুকু মনে হয়, আমার যেগুলো চিন্তা হয় আমি সেইগুলোকে আপনাদের বললাম। আমরা চাই যে ওই অমুক ডাক্তারের মতন আমার ছেলেটা আমার মেয়েটা ডাক্তার হবে, একবারে সুন্দর টাকার গদিতে বসে থাকবে, একটা লাল টুকটুকে বউ হবে, আর লাল টুকটুকে একটা ওই চেরি রেড কালারের একটা গাড়ি হবে। আমার বাড়িতে যখন আসবে আমি একদম বুক ফুলিয়ে সবার সামনে দাঁড়াবো। আমি মাদের বলি, মা বোনেদের বলি, না মা এই স্বপ্নটা দেখবেন না, মুখ থুবড়ে পড়ে যেতে পারেন। দুর্যোধন দুঃশাসন তাদের মা গান্ধারীকে ধৃতরাষ্ট্রের কাছে আবেদন করতে হয়েছিল একদিন যে ওদেরকে তুমি নির্বাসন দাও, দণ্ড দাও, ওরা পাপ করেছে, অন্যায় করেছে, অধর্ম করেছে। তখন ধৃতরাষ্ট্র বলছেন যে আমি তো পিতা, আমি কি করে আমার সন্তানদের নির্বাসন দণ্ড দেব, কি করে এত বড় নিষ্ঠুরতা আমি করব। গান্ধারীর আবেদন কবিতাটা যদি পড়েন দেখবেন যে সে মায়ের কষ্টটা বলছে, তুমি নির্বাসন দাও, তুমি তো পিতা নও শুধু, তুমি তো পালক, তুমি তো গোটা সাম্রাজ্যের তুমি প্রতিপালক, তুমি তো ন্যায়দণ্ড নিয়ে বসে আছো এই সিংহাসনে, তাহলে তুমি ন্যায়ের বিচার কেন করবে না, কেন তুমি দুর্যোধন দুঃশাসনদের শাস্তি দেবে না। আমি বলি কি মায়েদের বোনেদের যে ছেলেকে মানুষ করুন সেইভাবে যাতে গান্ধারীর মতো এই করুণ আবেদন করতে না হয় ধৃতরাষ্ট্রের কাছে, যে স্নেহান্ধ হয়ে চোখ বুজে বসেছিল বাবা, আর মা হয়ে এসে দেখছে যে ছেলেরা কি অন্যায় করলো, কি 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 খারাপ কাজ, কি অধর্ম তারা করলো। তাই তিনি শাস্তির দাবি করছেন মা হয়ে, জন্মদাত্রী মা হয়ে। আমি বলছি আমাদের মা বোনেদের কাউকে যেন ধৃতরাষ্ট্র বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, তার কাছে না বলতে হয় যে ঈশ্বর তুমি ওদের শাস্তি দাও, ওরা অন্যায় করেছে। আমরা হয়তো ডাক্তার তৈরি করলাম, কিন্তু সে ডাক্তার হলো না ডাকাত হলো ঠিক বোঝা গেল না। আমি বলছি মা, ছেলেদের এই শিক্ষাটা দাও, এই শিক্ষাটা দাও, সে ডাক্তার হোক আর যাই হোক, সে যেন অন্তত মানুষের মনুষ্যত্বের একটা একটা বীজ তার মধ্যে আপনারা বুনে দেবেন, যাতে সে কোনো দিনও কোনো অন্যায় কাজ, খারাপ কাজ করতে গেলে সে যেন ছোটোবেলায় সেই মায়ের কথাটা এখানে, খোকা তুই এই কাজ কী করছিস, কী করছিস তুই এটা। আপনি যদি এই দুনিয়াতে নাও থাকেন, আপনার ছেলে যদি কোনো বিপথে যায়, মায়ের আত্মাটা যেন পেছন থেকে টেনে ধরে, খোকা তুই কী করছিস। আমি বলছি এইটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এই শিক্ষাটা দিন, তাহলে দেখবেন আর আমাদের এই সমস্যাগুলো থাকবে না। আর এবার আমি না ঠিক আছে। তো আমার বক্তব্য হচ্ছে
যে আপনাদের কাছে আমি এসেছি, আমি সবাইকে বলেছিলাম আগে যে আমি যেতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে আমাদের বাঁচার জন্য লড়াই করতে হবে। তার জন্য কী কী করতে হবে সেটা আমি বলেছি, আজকে আমি বলছি আবার। সেটা হচ্ছে যে ছাত্ররা তোমরা অনেক বড় হও, অনেক উপরে ওঠো, তোমরা দেশের, দশের, গ্রামের সবার মুখ উজ্জ্বল করো, এই শুভকামনা আমি সবার জন্য রেখে যাচ্ছি। তোমরা করবে, তোমাদের যোগ্যতা আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, আজকের দিনে সারা পৃথিবীটা দেখছো, কিছুদিন আগে কি সাংঘাতিক করোনা রোগ হলো, কত মানুষ মারা গেল, কত মানুষ মারা গেল, কত মানুষ তার জীবিকা হারালো, কত কিছু ঘটলো। আবার সে মহামারী যে কোনো একটা হতে পারে, ঝড়, ঝঞ্ঝা, তুফান, দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। যে রোগগুলো উঠে গেছে পৃথিবী থেকে, সেই রোগগুলো আবার ফিরে আসছে এবং আসবে, এর থেকেও ভয়ানক আকারে আসবে। তার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আমরা অনেকেই কথাটার সঙ্গে পরিচিত যে পৃথিবীটার তাপমাত্রা আমরা বাড়িয়ে দিচ্ছি কেন, বাড়িয়ে দিচ্ছি কেন, তার উত্তরটা আমি দিচ্ছি। আমাদের দেশেই আমরা বলি যে পৃথিবীর অন্যতম প্রাচীনতম ভাষা হচ্ছে সংস্কৃত। তার রামায়ণ রচনাকাল সে নিয়ে অনেক বিতর্ক আছে, সে প্রশ্নে আমি যাব না। রামায়ণ লিখতে বসে বাল্মীকি প্রথমে তার কীভাবে শুরু করলেন রামায়ণটা? তিনি কি বসে বসে ভেবে প্লট লিখে গল্প কাব্য লিখতে শুরু করলেন? না, তিনি সরস্বতী নদীতে স্নান করে তিনি তার কুটিরে ফিরছিলেন, এমন সময় দেখা গেল একটি ব্যাগ তার কাঁধ ভর্তি শিকার জীবজন্তু মেরে সে নিয়ে যাচ্ছে। তা দেখলো যে ওই সরজু নদীর যে বালুচরের মধ্যে একটি সারস আর একটি স্ত্রী সারসী, এই দুজনে মিলে খেলা করছিল। তারা ভালোবাসায় মগ্ন, তারা খেলা করছে। ব্যাগ দেখলো, বাবা এত সুন্দর একটা শিকার আমি ছাড়ি কী করে, যদিও আমার প্রচুর শিকার হয়ে গেছে আর জায়গা নেই কাঁধে, কিন্তু লোভ সে ছাড়তে পারল না, সে তীর মারল। তীরটা গিয়ে ওই পুরুষ সারসের বুকে গিয়ে লাগলো। রক্তাক্ত অবস্থায় সে পুরুষ সারসের মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে আর স্ত্রী যে সারসটা চারপাশে আর্তনাদ করে কাঁদতে কাঁদতে ঘুরছে। বাল্মীকি এই দৃশ্যটা দেখলেন। আপনারা জানেন যে গভীর আবেগ, বিশেষ করে দুঃখ হচ্ছে কাব্যের উৎস। বাল্মীকির মুখ দিয়ে বেরোলো, মা নিষাদ প্রতিষ্ঠান তমাগম শাশ্বতী সমা যৎপুঞ্চ মিথুনা দেখবদি কাম মহিতম। হে ব্যাগ, তুমি যে কারণে এই নিরীহ ক্রৌঞ্চ মানে সারস, এই পুরুষ সারসকে বধ করলে, আর ওই ক্রৌঞ্চি মানে ওই স্ত্রী সারস তার পাশে আত্মনাদ করছে, তোমার তো এটা করার দরকার ছিল না, তোমার তো ঝোলা ভর্তি শিকার, তুমি কেন এটা করলে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠা পাবে না। আমরা এটাকে কাব্যময়তা ভাবি, আমরা অনেক কিছু ভাবি, ঠিক আছে ভাবুন, কিন্তু একটা জিনিস ভাবুন, তিনি আজ থেকে কয়েক হাজার বছর আগে এই একটা অমোঘ বাণী আমাদেরকে পৃথিবীকে দিয়ে গেলেন। আজকে এই যে বিশ্ব উষ্ণায়ন, এই যে পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে, তার মূল সাবধান বাণীটা তিনিই প্রথম করেছিলেন। কারণ আমরা বলি, অন্তত দাবি করি যে সত্যিও কিন্তু সবটা মিথ্যা নয়। সেটা হচ্ছে যে প্রাচীনতম এর মধ্যে লেখাগুলির মধ্যে রামায়ণ হচ্ছে সবথেকে প্রাচীন, এবং এই প্রথম লেখ্য শ্লোক বা সূত্র যাই বলুন, যাই হোক সেটা বিতর্ক নয়, কিন্তু আমি বলছি যে তিনি সাবধান করে দিয়ে গেছিলেন। আমরা আজকে লোভের জন্য পৃথিবীর জল, মাটি, পাহাড়, জঙ্গল
গাছপালা সব কিছু খেয়ে ফেলছি, আমরা সব খেয়ে ফেলছি, গোটা পৃথিবীটাকে দূষিত করে দিচ্ছি। আর কিছুদিন পরে পৃথিবীর আমরা শেষ কিনারায় এসে গেছি, ধ্বংসের মুখে, কিন্তু আমাদের এখনো চেতনা নেই। আমি তাই বলি যে পরিবেশ রক্ষা করুন। পরিবেশটাকে যদি রক্ষা না করি, আমরা গাছ লাগাবো, আমরা জল সংরক্ষণ করব, আমরা মাটিতে এতটুকু দূষণ, মাটিতে হাওয়াতে দূষণ ছড়াতে দেব না, এই শিক্ষাটা আমরা সবাইকে দিই। এই যদি আমরা না করতে পারি, আমরা অনেক আন্দোলন করি, অনেক কিছু আমাদের দাবি দেওয়া, আমরা সরকারকে বলি, সব সরকারকে, আমাদের ঘরে ঘরে স্বাস্থ্য দিয়ে দাও, আমাদের ঘরে ঘরে স্বাচ্ছন্দ্য দিয়ে দাও, কিন্তু আমরা কখনো ভাবি না যে আমিও তো এই দেশের মানুষ, এই দেশের একটা অংশ তো আমি, তা আমার কেন এই বোধটা থাকবে না যে আমার একটা কর্তব্য আছে? সবই কি সরকারদের কর্তব্য? সে যে সরকারই হোক, তারা খাইয়ে দেবে, আমরা হাঁ করে বসে থাকবো, পাঁচটাও ফিরবো না, আমাদের খাইয়ে দেবে, আমরা টুক করে গিলে নেব। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সব করে দিতে হবে, করুন, নিশ্চয়ই দাবি থাকবে দেশের মানুষের, কিন্তু সব থেকে বড় কথা, যে দাবিটা নিজেকে নিজের কাছে করতে হয় সেই দাবিটা আমরা পূরণ করি না, না করে আমরা অন্যদের কাছে দাবি চাইতে যাই যে আমার এটা করতে হবে। আমি বলছি যে এইটাকে, পৃথিবীটাকে, সমাজটাকে রক্ষা করতে হবে। আমি ছাত্রীদের বলছি, তোমরা বড় হও, অনেক বড় হও, আমাদের সবার মুখ উজ্জ্বল করো, কিন্তু মনে রেখো তোমার এই মাটিটার কথা। আজকে যে তুমি এতদূর এসেছো, আজকে তোমার বাবা মা, শিক্ষক, সমাজ সবার একটা অবদান আছে, তার ঋণ কিছুটা হলেও অন্তত শোধ করো জীবনের শেষ দিন পর্যন্ত। এটা এবার আমি বলি যে আমরা যদি চাই সবাই যে আমাদের দেশটা সমৃদ্ধিশালী হোক, সেটা আমরা শুনি, তো সে সম্বন্ধে আমি বলি এটা সম্ভবত বুদ্ধের উপদেশ। সেটা হচ্ছে যে আমি এটা ইংরেজি মাধ্যমে ছোটদের পড়ানো হয়। ইফ ইউ ওয়ান্ট টু বি প্রসপারাস, ইউ কাল্টিভেট প্যাডি। ইফ ইউ ওয়ান্ট টু বি প্রসপারাস ফর 1 year, ইউ কাল্টিভেট প্যাডি। তুমি যদি 1 বছরের জন্য সমৃদ্ধিশালী হতে চাও, ভালো করে ধান চাষ করো, ওতে তোমার 1 বছর হেসে খেলে কেটে যাবে। অবশ্য যদি তুমি আকাশচুম্বী আকাঙ্ক্ষা না করো যে আমি একটা 28 তলা বাড়ির মাথায় বসে থাকবো সুইমিং পুল নিয়ে, সেটা যদি না হয় তাহলে স্বচ্ছন্দে কেটে যাবে। ইফ ইউ ওয়ান্ট টু বি প্রসপারাস ফর সেভারাল ইয়ার্স, 1 decade, 1 যুগ বা বেশ কিছু বছরের জন্য তুমি যদি সমৃদ্ধশালী হতে চাও, ইউ প্ল্যান্ট ট্রিজ, তুমি গাছ লাগাও। ইফ ইউ ওয়ান্ট টু বি প্রসপারাস ফর এ সেঞ্চুরি অর মোর, তুমি যদি 1 শতকের জন্য, 100 বছরের জন্য যদি তুমি নিজেকে প্রসপারাস করতে চাও বা তারও বেশি চাও, তো এডুকেট পিপল, মানুষকে শিক্ষা দাও। সবার উন্নতি না হলে আমার উন্নতিটা হয়ে যাবে, এটা ভাবাটা একটু বাতুলতা হয়ে যায়, এবং খুব পরিষ্কারভাবে বললে হয়তো বা স্বার্থপরতাই বেশি থাকে। সবাইকে নিয়ে যদি আমরা যতটা এগোতে পারবো, তাহলে আমি তার থেকে বেশি এগোতে পারবো যদি আমার যোগ্যতা থাকে। এই ভাবনাটা মনের মধ্যে আনতে হবে। হয়তো অনেকে বলবেন যে এটা আবার কী ধরনের কথা। হ্যাঁ, এটাই করতে হবে যে আমরা যদি চাই সবাই যে অনেক কিছু করব, দেশকে সমৃদ্ধশালী করব, তাহলে মানুষকে শিক্ষা দিতে হবে। কারণ আর সামনে কয়েকটা দিন পরে দেখবেন এমন দিন আসছে যেখানে লেখাপড়া না শিখলে চাষটাও ভালো করা যাবে না, ভালো ফসল সে ফলাতে পারবে না, সে ঘরে ফসল ফলিয়ে ওই ধন সম্পদটা সে তৈরি করতে পারবে না। তাকে এটাও করতে হবে। তাকে রাস্তায় ঘাটে চলতে গেলে, একটা গাড়ি চালাতে গেলেও, ভাড়া গাড়ি চালাতে গেলেও বা ক্লিনার করতে গেলেও তাকে কিছুটা ন্যূনতম পরিমাণ শিক্ষা এবং শিক্ষা শুধু বোধ থাকতে হবে। তাহলে এর জন্য আমাদের যত্ন করতে হবে, বলতে হবে, জানাতে হবে, সবাইকে করতে হবে, সবাইকে নিয়েই করতে হবে।
এই ভাবনাটার মতে তারই মধ্যে যারা বড় হবে তারা ঠিক বড় হবে। আর সবাইকে ছাত্রদেরও বলি যে তুমি একটা পরীক্ষায় ভালো হলে না, একটা পরীক্ষায় ফার্স্ট হলে না, এই তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে না তার মানে তোমার জীবনটা বেঁচে গেল, এটা কিন্তু নয়। মানুষের জীবনে অনেক পরীক্ষা আসে, যতদিন বেঁচে থাকবে একটার পর একটা পরীক্ষা আসে। অনেকে জানেন অ্যাপেলের কর্ণধার স্টিভ জবস, সে পড়াশুনো করে কোনো চাকরিই পায়নি, মোটর গ্যারেজে একটা কাজ করতেন। আজকে স্টিভ জবস একটা বিখ্যাত একটা প্রযুক্তির প্রাণপুরুষ শুধু নন, তিনি একটি আদর্শ। তিনি একটি আদর্শ। লোকে কোটি কোটি টাকা উপার্জন করে সে কিন্তু অনেক আদর্শ জলাঞ্জলি হয়ে যায়। স্টিভ জবসের কিন্তু হয়নি। সে মনে রেখেছে আমি কিন্তু মোটর গ্যারেজে কাজ করে এত দূরে এসেছি। বাচ্চাদের আমি বলবো যে তাদেরকে, মাস্টারমশাইদের বলবো যে আপনারা সবাই তাদেরকে এপিজে আব্দুল কালাম, তার অগ্নিপক্ষ বইটা বাংলায় অনুবাদ হয়েছে উইংস অফ ফায়ারের আনন্দ প্রকাশনে। অগ্নিপক্ষ বইটা পড়াবেন, তার জীবনটা পড়াবেন। সে কীভাবে এপিজে আব্দুল কালাম হলো, মিসাইল ম্যান হলো। আজকে ইসরো পরীক্ষাগুলো প্রমাণ করেছে যে ওনার যে রকেট উৎক্ষেপণ যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটা বিশ্বের অন্যতম সেরা। কেন না, এই প্রযুক্তি দিয়ে কেউ চাঁদের ওই এলাকায় পৌঁছতে পারেনি, কিন্তু আমাদের ইসরোর বিজ্ঞানীরা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে তারা কিন্তু পেরেছে। আর এটা আবিষ্কারটা প্রথম করেছেন পিএসএলভি যে রকেট লঞ্চার, সেটা কিন্তু এই ফর্মুলাটা হচ্ছে এপিজে আব্দুল কালামের। তার জীবনীটা ছেলেদের পড়াবেন, মেয়েদের পড়াবেন। একদিন তোমরা অবশ্যই এপিজে আব্দুল কালামের মতন তার এই দীর্ঘ যাত্রায় তোমরা একদিন ওই শিখরে গিয়ে পৌঁছাবে, যাতে তোমাদেরকে নিয়ে আমরা মঞ্চে নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারব। আর হয়তো মনে হবে যে এসব অবাস্তব কথা, কিছু হচ্ছে না। যদি আমাকে পাগলও ধরে নেন আমার কোনো আপত্তি থাকবে না। একটা কথা বলি, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা প্রাজ্ঞ, তারা পাগলের কথাটাও কাম করে একটু শোনেন। কেন না, পাগলের প্রলাপের মধ্যেও একটা সত্যি থাকতে পারে, সত্যি বেরিয়ে আসতে পারে। যারা রবীন্দ্রনাথের ক্ষুদিত উপাসন যারা পড়েছেন তারা জানেন মেহের আলীর যে চিৎকার, পাগল মেহের আলী, যে সব ঝুট হয় তফাৎ যাও, তার মধ্যেও সত্যি ছিল যে ওই যে পাষাণ বাড়ি, অট্টালিকা, যেটাকে লোক ভূত বলে ভাবত, কিন্তু ওই অট্টালিকার পিছনে কত ইতিহাস আছে, কত রক্তের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, কত কি আছে। আর ওই ফাঁদে তুমি পড়ো না, তাহলে তুমিও কিন্তু একদিন ওদের মতন বিনাশ হয়ে যাবে, মানে অর্থাৎ ভূত আত্মা হয়ে যাবে, অর্থাৎ তোমার ধ্বংস হবে। যারা পণ্ডিত তারা এই কথাটা খুঁজে নেবেন। আমি যদি পাগলের প্রলাপও করে থাকি তবু আমার হাত জোর করে একটা অনুরোধ যে একটু ভাবার চেষ্টা করবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। হয়তো সম্ভব নয়, একদিনে সম্ভব নয়, হয়তো যা বললাম আগামী বছর অনুষ্ঠানের আগে সেই সব করা সম্ভব নয়। কিন্তু একটা কথা বলি যে মার্টিন লুথার কিং অহিংস আন্দোলনের নেতা, কৃষ্ণাঙ্গ আন্দোলনের তিনি মানে কি বলবো, তিনি প্রথম নেতা কৃষ্ণাঙ্গ আন্দোলনের। মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন যে তার একটা বিখ্যাত গান আছে আই হ্যাভ এ ড্রিম, সে কথা থাক, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা আমি আজকে মায়েদের, বোনেদের, সবার কাছে, শিক্ষক, অভিভাবক, দেশ যারা চালান, সমাজ যারা চালান, সবার কাছে আমার বিনীত আবেদন, কথাটা একটু ভেবে দেখবেন। সেটা হচ্ছে যে if you want to run, if you cannot run, you walk. আপনি যদি দৌড়তে না পারেন আপনি হাঁটুন। if you cannot walk, আপনি যদি হাঁটতেও না পারেন you crawl, আপনি হামাগুড়ি দিন। if you cannot crawl, আপনি যদি হামাগুড়ি দিতেও না পারেন you dream of running, আপনি দৌড়াবার স্বপ্ন দেখুন, একদিন আপনি দৌড়াবেন।
আরেকটা কথা বলে যাই যে বুদ্ধদেব তার শেষ সজ্জায় শ্রমণ ভিক্ষু শিষ্য সবাই চারপাশে ভিড় করে বুদ্ধদেব 23 দিন পর তিনি চোখ খুললেন। 23 দিন পর তিনি চোখ খুললেন। সবাই ছেঁকে ধরল, প্রভু আমাদের নির্দেশ দিন, আমরা কীভাবে পথ চলব। বুদ্ধদেব 3টি কথা বললেন, এটাই তার জীবনের শেষ কথা সম্ভবত। আত্মদীপ ভব, তোমার মধ্যে যে প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছি ওই প্রদীপটা নিয়ে তুমি রাস্তায় অন্ধকারে হাঁটো। এই যে অশিক্ষা, কুশিক্ষা, অভাব, অনাচার, ভ্রষ্টাচারের যে অন্ধকার, ওই প্রদীপটা নিয়ে তুমি চলো, এটাই তোমাকে পথ দেখাবে। আত্মস্মরণ ভাব, তুমি নিজের স্মরণ নাও। এই একলা রাতে অন্ধকারে তুমি নিজের স্মরণ নাও। আর অনন্যের স্মরণ ভাবো, অন্যের উপর ভরসা করে তুমি কাজে এগিয়েও না, তুমি নিজের উপর ভরসা করে কাজে এগিয়ে। আমি বলছি একদিন আমরা কিন্তু এই লক্ষ্যে পৌঁছাতে পারব। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, আপনারা এখানে একটা প্রতিজ্ঞা করুন। যেহেতু আমি শিক্ষা প্রাঙ্গণে এসেছি এবং অনেক কিছু দেখলাম, সে হচ্ছে যে এই গ্রামে, এই অঞ্চলে আপনারা এমন একটা ব্যবস্থা করুন সবাই মিলে, যাতে একজনকেও মাধ্যমিকের কম পাস না হয়, অন্তত মাধ্যমিক পাস। এই প্রতিজ্ঞাটা করুন। আবার কখনো দেখা হবে, দেখা না হলেও আমি জানতে পারবো, খবর রাখবো যে হ্যাঁ এই গ্রামটার, এই অঞ্চলটার